হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অল্প বয়সী বাচ্চাদের থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক লোকজন গেম খেলতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। বর্তমান সময়ে এমন অনেক টিনেজার বা ইয়ং ছেলে মেয়ে আছে যারা সারাদিনে ঘন্টার পর ঘন্টা সময় গেম খেলে কাটিয়ে দেয়। এদের মধ্যে থেকে হয়তো অনেকেরই ইচ্ছা থাকে এই গেম নিয়েই নিজেদের কেরিয়ার তৈরি করার, কিন্তু এই কাজটা মোটেও সহজ না। খুব কম মানুষই আছে যারা এই কাজটা করতে পেরেছে, আর তাদের মধ্যে থেকেই একজন হলো জ্যান মার্ডেনবরো। ঘরে বসে ভিডিও গেম খেলতে থাকা এই 20 বছর বয়সী ছেলেটা একদিন রাতারাতি একজন প্রফেশনাল রেস কার ড্রাইভার হয়ে উঠে পুরো পৃথিবী জুড়ে একটা ইতিহাস তৈরি করে। আর ওই ছেলেটার জীবনের সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম গ্র্যান্ড টুরিসমো। 2023 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.2। তো গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় আজ থেকে 25 বছর আগে কাজুনোরি ইয়ামাউচি নামের একজন জাপানি গেম ডিজাইনার গ্র্যান্ড টুরিসমো নামের একটা রেসিং গেম তৈরি করেন। এটা ছিল এই পৃথিবীর সবচেয়ে অ্যাকিউরেট রেসিং সিমুলেটর। এটার সাহায্যে ঘরে বসেই রেস ট্র্যাকে আসল স্পোর্টস কার চালানোর মতন অনুভূতি পাওয়া যেত। আসলে সিমুলেটর হলো এমন একটা বিশেষ ধরনের গেমিং সেটআপ যেটার সাহায্যে ঘরে বসেই আসল ট্রেন, ফ্লাইট, ট্রাক কিংবা গাড়ি চালানোর অনুভূতি পাওয়া যায়। অন্যদিকে ওয়েলসের কার্ডিফ শহরে জ্যান মার্ডেনবরো নামের এই 20 বছর বয়সী ছেলেটাকে দেখানো হয়। ছোটবেলা থেকেই ও রেসিং কার খুবই পছন্দ করত। ওর ইচ্ছা ছিল বড় হয়ে একজন প্রফেশনাল রেস কার ড্রাইভার হয়ে ওঠা, কিন্তু এই কাজটা করার জন্য অনেকটা টাকার প্রয়োজন। আর জ্যান একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। ওর বাবা মার পক্ষে অত টাকা জোগাড় করে ওকে রেসিং একাডেমিতে ভর্তি করা অথবা ওকে একটা স্পোর্টস কার কিনে দেওয়া কোনোটাই সম্ভব ছিল না। তাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য ও ছোটবেলা থেকেই গ্র্যান্ড টুরিসমো নামের ওই গেমটা খেলতো। প্রথমের দিকে অনেক বছর ধরে ও একটা রেসিং ক্যাফেতে গিয়ে এই গেমটা খেলতো, কিন্তু বিগত বেশ কিছু মাস ধরে ও একটা দোকানে কাজ করে টাকা জমিয়ে নিজের বাড়িতেই ওই গেমিং সেটআপটা কিনে নিয়েছে। এখন নিজের এই নতুন সেটআপটা নিয়ে ও খুবই খুশি ছিল। এরপর থেকে ও দিনের মধ্যে বেশিরভাগ সময় ঘরে বসে গেম খেলেই কাটাতো। আর গেম খেলার সময় ও কল্পনা করত ও যেন একটা আসল স্পোর্টস কারে বসে রেস ট্র্যাকেই গাড়ি চালাচ্ছে। যদিও এই জিনিসটা ওর বাবা মা একদমই পছন্দ করতো না। ওর মা চাইতো ও যেন কলেজে ভর্তি হয়ে ভালো করে পড়াশোনা করে, আর ওর বাবা চাইতো ও যেন একজন ভালো ফুটবলার হয়ে ওঠে। যদিও জ্যান ওর বাবা মাকে জানিয়ে দেয় ওর একমাত্র স্বপ্ন হলো প্রফেশনাল রেস কার ড্রাইভার হয়ে ওঠা, আর সেজন্যই ও সারাদিন ধরে গেম খেলে। আর এই কাজটা ছাড়া ওর কোনো কিছুই করতে ভালো লাগে না। অন্যদিকে আমরা ড্যানি মোর নামের এই লোকটাকে দেখতে পাই। ও হলো নিসান গাড়ি কোম্পানির ইংল্যান্ড ডিপার্টমেন্টের মার্কেটিং হেড। ওর কাজ ছিল সমস্ত লোকজনের মধ্যে নিসান ব্র্যান্ডটাকে আরো জনপ্রিয় করে তোলে, ওদের গাড়ি বিক্রি বাড়িয়ে তোলা। এখন ড্যানি জাপানের টোকিও শহরে অবস্থিত নিসানের হেড অফিসে এসে সেখানকার বড় বড় অফিসারদের সামনে একটা প্রেজেন্টেশন দেয়। ও বলে, আমাদের কোম্পানিটাকে পুরো পৃথিবী জুড়ে আরো জনপ্রিয় করে তোলার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা যদি ঘরে বসে ভিডিও গেম খেলতে থাকা বেশ কিছু ভালো ভালো গেমারকে নিয়ে এসে আসল রেসে অংশগ্রহণ করাই, তাহলে কেমন হবে? গ্র্যান্ড টুরিসমো হলো পৃথিবীর সবচেয়ে নিখুঁত রেসিং সিমুলেটর। পুরো পৃথিবী জুড়ে 8 কোটিরও বেশি মানুষ এই গেমটা খেলে। এখন যদি আমরা এদের মধ্যে থেকে 10-12 জন সবচেয়ে সেরা সেরা প্লেয়ারদেরকে বেছে নিয়ে তাদের মধ্যে থেকেও সবচেয়ে ভালো একজনকে আসল রেসে অংশগ্রহণ করার সুযোগ করে দেই, তাহলে এই অভিনব কাজটা করার জন্য পুরো পৃথিবী জুড়েই আমাদের জনপ্রিয়তা অনেকটা বেড়ে যাবে। এখন সবকিছু শোনার পর ড্যানির এই আইডিয়াটা নিসানের অফিসারদের খুবই পছন্দ হয়, কিন্তু ওদের একটা শর্ত ছিল, আর সেটা হলো ওই গেম প্লেয়ারদেরকে আসল রেসে অংশগ্রহণ করানোর জন্য ড্যানিকে একজন চিফ ইঞ্জিনিয়ার বা কোচ হায়ার করতে হবে, যে ওদের সবাইকে আসল রেসের জন্য ভালো করে ট্রেনিং দেবে। এখন সবকিছু শোনার পর ড্যানি এই শর্তে রাজি হয়ে যায়, কিন্তু এখন সমস্যা হলো ড্যানির এই আইডিয়াটা শোনার পর কেউই ওর সাথে কাজ করার জন্য রাজি হচ্ছিল না, কারণ গেম আর আসল রেসের মধ্যে অনেক পার্থক্য আছে, আর তাছাড়া এই কাজে অনেক ঝুঁকি আছে। তাই কেউই ওই গেমারদের দায়িত্ব নিতে চাইছিল না। এখন সবাই এই কাজটার জন্য না করে দেওয়ার পর ড্যানি জ্যাক সল্টার নামের এই লোকটার সঙ্গে যোগাযোগ করে। জ্যাক হলো ল্যাম্বরগিনি রেসিং টিমের মেকানিক। একটা সময় ও খুব ভালো একজন রেসার ছিল, কিন্তু বহু বছর আগেই ও সবকিছু ছেড়ে দিয়েছে। এখন ড্যানি জ্যাকের সঙ্গে দেখা করার পর ওকে নিজের পুরো আইডিয়াটা ভালো করে বোঝানোর চেষ্টা করে। সবকিছু শোনার পর জ্যাক বলে, আসল রেসে অনেক ঝুঁকি থাকে। এখানে গেমের মতন কোনো রিসেট বাটন থাকে না। সামান্য একটু ভুলের জন্য এখানে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর এই কথা বলেই ও ড্যানির ওই অফারটাকে রিজেক্ট করে দেয়। এরপর সেই রাতে ল্যাম্বরগিনি টিমের রেসার, টিম লিডার, মেকানিক আর সমস্ত বড় বড় অফিসাররা মিলে একসাথে বসে ডিনার করছিল।
সেই সময় জ্যাক ল্যাম্বরগিনি টিমের মেন রেসার অর্থাৎ নিকোলাসকে রেস ট্র্যাকের মধ্যে ভালোভাবে গাড়ি চালানোর জন্য একটা উপদেশ দেয়। কিন্তু এই ঘটনায় নিকোলাস খুবই রেগে যায়। ও জ্যাককে বলে, তোমার মতন কোনো ছোট মেকানিকের কাছ থেকে আমি কোনো উপদেশ নিতে চাই না, প্রয়োজন পড়লে আমি আমার টিম লিডারের কাছ থেকে পরামর্শ নেব। আর এই কথাটা বলেই ও জ্যাককে নানা রকমভাবে অপমান করতে থাকে। আর সেগুলো শুনে ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ জ্যাকের ওপরে হাসাহাসি করতে থাকে। এই ঘটনায় জ্যাক খুবই রেগে গেছিল। এতটা অপমানিত হওয়ার পর ও সঙ্গে সঙ্গেই ল্যাম্বরগিনির রেসিং টিম থেকে ইস্তফা দিয়ে দেয়। আর এরপর ও ড্যানির সাথে ওর আইডিয়া মতন কাজ করার জন্য রাজি হয়ে যায়। এখন ড্যানি নিজের প্ল্যান মতন কাজ করার জন্য পুরোপুরি রেডি ছিল। এবার শুধু ওকে পুরো পৃথিবীর মধ্যে থেকে সবচেয়ে ভালো ভালো গেমারদেরকে বেছে আনতে হবে। সেজন্য ও শুধুমাত্র 20 জন বাছাই করা প্লেয়ারদের কাছে একটা ভিডিও মেসেজ পাঠায়, যাদের মধ্যে জ্যানও ছিল। এখন ওই ভিডিও মেসেজে বলা হয়, পুরো পৃথিবী জুড়ে 8 কোটি গ্র্যান্ড টুরিসমো প্লেয়ারদের মধ্যে থেকে আমরা শুধুমাত্র তোমাদেরকেই বেছে নিয়েছি। আর তোমরা যারা এই মেসেজটা পেয়েছো তারা এই গেমের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট ল্যাপ টাইম তৈরি করেছো। আর সেজন্যই তোমাদেরকে একটা নতুন প্রোগ্রামের জন্য বেছে নেওয়া হয়েছে। আগামীকাল সকালে তোমাদের এই 20 জনের মধ্যে আরও একটা রেসিং কম্পিটিশন হবে। আর যারা সেটা জিততে পারবে তাদেরকে নিসানের জিটি একাডেমিতে ভর্তি করানো হবে। সেখানে আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে আসল রেসটাকে গাড়ি চালানোর জন্য তৈরি করব। আর পরবর্তীকালে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা আসল রেসে অংশগ্রহণ করার সুযোগ করে দেব। এখন এই কথা শুনে জ্যান খুবই খুশি হয়। ও কখনো কল্পনা করতে পারেনি এই গেম খেলে ও নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে। এখন ও পরের দিনের কম্পিটিশনের জন্য সারাদিন ধরে ভালোভাবে গেম প্র্যাকটিস করতে থাকে। এরপর রাতে যখন ওর বাবা মা ঘুমিয়ে পড়ে তখন ওর ভাই ওকে নিজের সাথে লুকিয়ে লুকিয়ে একটা পার্টিতে যেতে বলে। যদিও প্রথমের দিকে জ্যান কোনোভাবেই ওই পার্টিতে যেতে চাইছিল না, তখন ওর ভাই ওকে জানায় ওই পার্টিতে অড্রি নামের ওর একটা বান্ধবীও আসছে। এই মেয়েটাকে জ্যান খুবই পছন্দ করত, তাই ওর নাম শোনার সাথে সাথেই ও এই পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর ওই দুই ভাই মিলে লুকিয়ে লুকিয়ে নিজেদের বাবার গাড়ি নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পার্টিতে পৌঁছানোর পর ওখানে সবাই বেশ মজা আর আনন্দ করছিল। এইভাবে অনেক রাত অবধি পার্টি করার পর ওরা সবাই যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় একটা জায়গায় পুলিশ ওদেরকে দাঁড় করিয়ে ওদের গাড়ির তল্লাশি নিতে শুরু করে। এই ঘটনায় ওরা সবাই খুবই ভয় পেয়ে গেছিল, কারণ গাড়ির ভিতরে বসে থাকা জ্যানের ভাই আর ওর বন্ধু তখন ড্রিঙ্ক করেছিল। এই অবস্থায় ওরা পুলিশের কাছে ধরা পড়লে ওদের জেলও হতে পারে। আর কিছু না হোক, ওদের বাবা মা এই ব্যাপারটা জানতে পারলে ওদেরকে প্রচুর শাস্তি পেতে হবে। এইসব চিন্তা করতে করতে জ্যান পুলিশের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ করে নিজের গাড়ি নিয়ে পালাতে শুরু করে। আর এটা দেখে ওই পুলিশের গাড়িও ওদের পিছন পিছন যেতে শুরু করে। গেম খেলার সময় জ্যান যত জোরে গাড়ি চালাতো এখানেও ও ঠিক তত জোরেই গাড়ি চালাতে শুরু করে, যে কারণে খুবই অল্প সময়ের মধ্যে ও পুলিশের হাত থেকে পালিয়ে অনেকটা দূরে চলে আসে। এইভাবে বাড়ি ফেরার পর ওরা দেখতে পায় ওদের বাবা বাড়ির বাইরেই ওদের জন্য অপেক্ষা করছিল। এখন মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে এই সমস্ত উল্টোপাল্টা কাজ করার জন্য পরের দিন সকালে ওর বাবা ওকে শাস্তি দেওয়ার জন্য নিজের সাথে একটা রেলওয়ে ইয়ার্ডে কাজ করানোর জন্য নিয়ে যায়। আসলে ওর বাবা এখানেই কাজ করত। এখন এই জায়গায় বেশ কিছুক্ষণ কাজ করার পর ওর বাবা ওকে বলে, তুমি যদি গেম খেলা বাদ দিয়ে পড়াশোনা অথবা অন্য কোনো ভালো কাজ না করো তাহলে তোমাকে বাকি জীবনটা আমার মতন এই সমস্ত ছোটখাটো কাজ করে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। এসব কিছুর মধ্যে জ্যানের বন্ধু ওকে বারবার কল করতে শুরু করে, কারণ আর অল্প কিছু সময়ের মধ্যে জিটি একাডেমির সেই কম্পিটিশনটা শুরু হয়ে যাবে। এখন জ্যানকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে সেই গেম সেন্টারে পৌঁছাতে হবে। সেজন্য ও নিজের বাবার কথার বেশি উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়ে। আর এরপর জোরে জোরে সাইকেল চালিয়ে ওই রেসটা শুরু হওয়ার একদম আগের মুহূর্তেই ও কোনো রকমে সেই গেম সেন্টারে পৌঁছে যায়। এই প্রতিযোগিতায় ইউরোপের সবচেয়ে ভালো ভালো প্লেয়াররা ছিল। এখন জ্যান এক এক করে সবাইকে হারিয়ে ওই রেসে ফার্স্ট হয়ে যায়, যার ফলে এখন ও জিটি একাডেমিতে ভর্তি হওয়ার জন্য কোয়ালিফাই করে যায়। এই ঘটনায় ও প্রচন্ড আনন্দ পায়। অবশেষে ও নিজের স্বপ্নটা পূরণ করার একটা সুযোগ পেয়েছিল। কিন্তু ইয়ানের বাবা যখন এই বিষয়টা জানতে পারে তখন উনি খুবই চিন্তায় পড়ে যান, কারণ ভিডিও গেমের জায়গায় আসল রেসে গাড়ি চালানো অনেক বেশি ভয়ঙ্কর। সেজন্য উনি প্রথমের দিকে ইয়ানকে ওই জিটি একাডেমিতে যেতে দিতে চাইছিলেন না। কিন্তু ইয়ান বহু কষ্ট করে ওখানে যাওয়ার জন্য নিজের বাবাকে রাজি করিয়ে নেয়। এরপর দেখা যায় সমস্ত প্লেয়াররা জিটি একাডেমিতে পৌঁছে গেছে। সেখানে ইয়ানকে ধরে টোটাল 10 জন গেমার ছিল। এখন আগামী বেশ কিছু মাস ধরে ওদেরকে এই একাডেমিতে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হবে। আর তারপর ওদের মধ্যে থেকে যে কোনো একজনকে নিসানের রেসিং টিমের জন্য বেছে নেওয়া হবে। প্রথমের দিকে এখানে আসার পর এদের প্রত্যেকেরই খুবই ভালো লাগছিল,
কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছিল এদের ট্রেনিংও তত কঠিন হয়ে উঠছিল। এখন জ্যাক প্রত্যেক দিন এদের সবাইকে বিভিন্ন রকমভাবে ট্রেনিং দিত আর এদেরকে দিয়ে অনেক কঠিন পরিশ্রম করাতো। আর এখানে গাড়ি চালানোর সাথে সাথে ওদেরকে প্রেস আর মিডিয়ার সামনে ইন্টারভিউ দেওয়ারও ট্রেনিং দেওয়া হচ্ছিল। কিন্তু প্রত্যেকবার ক্যামেরার সামনে ইন্টারভিউ দেওয়ার সময় ইয়ান খুবই নার্ভাস হয়ে যেত। এইভাবে আস্তে আস্তে বেশ কিছু মাস ধরে ট্রেনিং চলার পর এখন এদের মধ্যে থেকে যখনই কোনো প্লেয়ার কোনো ভুল করত বা কারোর পারফরমেন্স খারাপ থাকতো তাদেরকে সঙ্গে সঙ্গেই ওই একাডেমি থেকে বাদ দিয়ে দেওয়া হতো। এইভাবে আস্তে আস্তে ওদের মধ্যে থেকে 4 জন প্লেয়ারকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর একদিন বাকি সমস্ত প্লেয়ারদের মধ্যে একটা রেস হচ্ছিল, আর এই রেস চলাকালীন ইয়ান নিজের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক থেকে বাইরে বেরিয়ে পাশে থাকা একটা টায়ার ব্যারিয়ারে ধাক্কা খায়। এই ঘটনায় জ্যাক ওর ওপরে খুবই রেগে গেছিল। ও বলে, তুমি যদি সময় মতন ব্রেক চাপতে তাহলে আজকে এই দুর্ঘটনাটা ঘটতো না। এটা শুনে ইয়ান বলে, আমি সময় মতন ব্রেক চেপেছিলাম, কিন্তু ওই গাড়ির ব্রেকে কোনো একটা ছোটখাটো সমস্যা আছে। কিন্তু জ্যাক ওর এই কথাগুলোকে বিশ্বাস করতে চাইছিল না। ও মনে করছিল হেরে যাওয়ার ভয়ে ইয়ান হয়তো এখন মিথ্যে কথা বলছে। এখন ওর এই ভুলের জন্য ওকে একাডেমি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর ইয়ানের অ্যাক্সিডেন্ট হওয়া ওই গাড়ির পরীক্ষা করার পর জানা যায় সত্যি সত্যি ওই গাড়ির ব্রেকে একটা সমস্যা আছে, যার মানে ইয়ান এতক্ষণ ধরে সত্যি কথা বলছিল আর এই অ্যাক্সিডেন্টে ওর কোনো দোষ ছিল না। এখন এই কথা শুনে জ্যাক খুবই অবাক হয়ে যায়। ও সঙ্গে সঙ্গে ইয়ানকে প্রশ্ন করে, আচ্ছা তোমার গাড়ির ব্রেকে যে ছোট্ট একটা সমস্যা আছে তুমি সেই ব্যাপারটা বুঝতে পারলে কিভাবে? জিয়ান বলে, বিগত বহু বছর ধরে আমি প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা সময় এই গেমটা খেলেই কাটিয়েছি, তাই এখন যে কোনো গাড়ি চালানোর পর সেটার মধ্যে কোনো ছোটখাটো সমস্যা থাকলে আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। এই কথা শুনে জ্যাক খুবই খুশি হয়। আর যেহেতু সকালের ওই অ্যাক্সিডেন্টে ওর কোনো দোষ ছিল না, তাই ওকে এই একাডেমি থেকে আর বাদ দেওয়া হয় না। এইভাবে কিছুদিন পর ওই একাডেমিতে শুধুমাত্র 5 জন প্লেয়ার বেঁচে ছিল। এখন ঠিক করা হয় ওই 5 জনের মধ্যে একটা ফাইনাল রেস হবে, আর যে ওই রেসটা জিততে পারবে তাকে নিসান রেসিং টিমের ফাইনাল রেসার হিসেবে বেছে নেওয়া হবে। এবার পরের দিন সকালেই ওদের এই রেসটা শুরু হয়ে যায়। সেখানে রেস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই জান দুজনকে ওভারটেক করে 3 নম্বর স্থানে চলে আসে। আর এখন রেস শেষ হওয়ার একদম আগের মুহূর্তেই ও 3 থেকে 2 নম্বর স্থানে চলে আসে। এই অবস্থায় প্রথম স্থানে ছিল ম্যাটি নামের একটা ছেলে আর দ্বিতীয় স্থানে ছিল ইয়ান। এখন ওদের দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। এখন ওদের দুজনের গাড়ি একদম সমান গতিতে পাশাপাশি চলছিল, আর এইভাবেই ওরা দুজন একই সাথে রেসটাকে শেষ করে। ওদের দুজনের গাড়ি একদম পাশাপাশি থাকার কারণে কেউই বুঝতে পারেনি ওই রেসটা কে জিতেছিল। সেজন্য এখন জ্যাক আর ড্যানি মিলে ওদের রেসের ভিডিওটাকে স্লো মোশনে দেখতে শুরু করে, আর সেখানেই দেখা যায় জান সামান্য কিছু মিলিমিটারের গ্যাপে ওই রেসটা জিতেছে। এটা দেখার পর ড্যানি বলে, আমার মনে হয় জানের জায়গায় আমাদেরকে ম্যাটিকেই উইনার হিসেবে ঘোষণা করা উচিত, কারণ প্রত্যেকবার ক্যামেরার সামনে ইন্টারভিউ দেওয়ার সময় ইয়ান খুবই নার্ভাস হয়ে যেত। তাই আমার মনে হয় ও আমাদের নিসান ব্র্যান্ডটাকে লোকজনের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না। কিন্তু জ্যাক কোনোভাবেই ওর এই প্রস্তাবে রাজি হয় না। ও সবার সামনে ইয়ানকেই বিজয়ী হিসেবে ঘোষণা করে দেয়। এখন এই খবরটা শোনার পর ইয়ান প্রচন্ড আনন্দে চিৎকার করতে শুরু করে। অবশেষে ও নিজের স্বপ্ন পূরণের অনেকটা কাছে চলে এসেছিল। এখন ও তাড়াতাড়ি করে এই খুশির খবরটা জানানোর জন্য নিজের বাড়িতে কল করে। এর পরের দিন জ্যাক, ড্যানি আর ইয়ান এরা 3 জন মিলে একটা প্রাইভেট জেটে করে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন ড্যানি ইয়ানকে বলে, যেহেতু তুমি জিটি একাডেমির এই রেসটা জিতে গেছো, তাই নিসান কোম্পানি তোমাকে নিজেদের রেসিং টিমে নেওয়ার জন্য রাজি হয়ে গেছে। কিন্তু ওদের সাথে কন্ট্রাক্ট সাইন করার জন্য তোমার একটা রেসিং লাইসেন্স মানে এফআইএ লাইসেন্স প্রয়োজন, আর সেই লাইসেন্সটা পাওয়ার জন্য তোমাকে ইউরোপিয়ান রেসিং সিরিজে অংশগ্রহণ করতে হবে, যেখানে তোমাকে আসল প্রফেশনাল রেসারদের সঙ্গে কম্পিট করতে হবে। এই সিরিজে টোটাল 7টা রেস হবে, আর তোমাকে ওই 7টার মধ্যে থেকে অন্তত একটা রেসে খুব কম করে হলেও 4র্থ স্থান অধিকার করতে হবে। আর এই কাজটা করতে পারলেই তুমি নিজের এফআইএ লাইসেন্স পেয়ে যাবে। এরপর জ্যাক বলে, আসল রেসে যাওয়ার পর কেউই হয়তো তোমাকে সম্মান করবে না, কারণ ওদের সবার কাছে তুমি এখনো একজন সামান্য গেমার, তাই তোমাকে ওদের সবার কাছেই নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। কিন্তু তুমি চিন্তা করো না, ওখানে যাই হয়ে যাক না কেন আমি সবসময় তোমার সাথে থাকবো। আর এই কথা বলেই জ্যাক ওখান থেকে চলে যায়। এখন ও যাওয়ার পর ড্যানি বলে, তুমি হয়তো জানো না, জ্যাক একটা সময়ে খুব নাম করা আর ভালো একজন রেসার ছিল, কিন্তু হঠাৎ করেই কোনো একটা অজানা কারণে ও রেসিং ছেড়ে দেয়। এই ঘটনার কিছুদিন পর অস্ট্রিয়ার ভিয়েনা শহরে জানের প্রথম রেস শুরু হয়ে যায়। আজ প্রথমবারের জন্য ও আসল রেসারদের সঙ্গে কম্পিট করতে চলেছে। প্রথমের দিকে এই বিষয়টা নিয়ে ও খুবই টেনশনের মধ্যে ছিল। এখন নিজেকে শান্ত করার জন্য ও নিজের মোবাইল থেকে নিজের পছন্দের বেশ কিছু গান শুনতে শুরু করে।
এখানে ওকে এইরকম চিন্তা করতে দেখে জ্যাক ওকে বলে, তুমি একদমই চিন্তা করো না, এখানে সবাই মনে করছে আমরা হয়তো এই রেসে কিছুই করতে পারবো না, তাই তুমি যদি আজকের রেসে হেরেও যাও তাহলেও কোনো সমস্যা নেই, কারণ কেউই আমাদের ওপরে কোনো রকম আশা করে নেই। এর কিছুক্ষণের মধ্যেই ওদের রেস শুরু হয়ে যায়। সেখানে ইয়ান আস্তে আস্তে নিজের আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ও এক এক করে সবাইকে হারিয়ে সামনে এগোতে শুরু করে। এইভাবে রেস শেষ হওয়ার আগের মুহূর্তেই ও ল্যাম্বরগিনি টিমের রেসার অর্থাৎ নিকোলাসকে হারিয়ে 4 নম্বর পজিশনে চলে আসে। ল্যাম্বরগিনি সেই টিম ছিল যেখানে একটা সময় জ্যাক কাজ করত। এখন ইয়ান যদি রেস শেষ করা অবধি নিজের এই 4 নম্বর পজিশনটা ধরে রাখতে পারে তাহলে ও নিজের FIA লাইসেন্স পেয়ে যাবে। কিন্তু রেস শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তেই একটা টার্নের কাছে এসে ল্যাম্বরগিনি টিমের রেসার নিকোলাস ইয়ানের গাড়িতে পিছন দিক থেকে একটা জোরে ধাক্কা দিয়ে ওকে রেস ট্র্যাক থেকে বাইরে বের করে দেয়, যার ফলে রেস শেষ হওয়ার আগে ও 4 নম্বর পজিশন থেকে একদম লাস্ট অর্থাৎ 27 নম্বর পজিশনে পৌঁছে যায়। এই ঘটনায় নিসান টিমের প্রত্যেকটা সদস্য খুবই হতাশ হয়ে গেছিল, এমনকি ইয়ান নিজেও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। ওকে এই অবস্থায় দেখে জ্যাক ওকে সান্ত্বনা দিয়ে বলে, এটা তোমার প্রথম রেস ছিল, তাই এরকম বাজে কিছু হতেই পারে, তুমি এই বিষয়টা নিয়ে বেশি মন খারাপ করো না, সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে। এরপর থেকে ইয়ান নিজের দুর্বলতাগুলো কাটানোর জন্য প্রত্যেক দিন অনেক কঠিন কঠিন ট্রেনিং নিতে শুরু করে, কিন্তু এত কিছুর পরেও ও পরবর্তী কোনো রেসেই তেমন একটা ভালো র্যাঙ্ক করতে পারে না। এর পরবর্তী রেসে ও 23 নম্বর স্থান অধিকার করে, তারপরেরটায় 17 আর তারপরেরটায় 8। আর এসব কিছুর মধ্যে একটা রেসে ওর গাড়ি ক্র্যাশ করে যাওয়ার জন্য ও সেই রেসটা শেষ করতে পারেনি। এখন এইভাবে আস্তে আস্তে 6টা রেস শেষ হয়ে যায়। এখন ওর পরবর্তী রেস ছিল দুবাইতে, আর এটাই ছিল ওর শেষ সুযোগ। এখানে যদি ও মিনিমাম 4র্থ স্থানও অধিকার না করতে পারে তাহলে ও আর নিজের FIA লাইসেন্সটা পাবে না, যার ফলে ওর রেসিং ক্যারিয়ারটা এখানেই শেষ হয়ে যাবে। এর কিছুক্ষণের মধ্যেই দুবাইয়ের রেসটা শুরু হয়ে যায়, আর রেস শুরু হওয়ার পর থেকে নিকোলাস বারবার ইয়ানের গাড়িতে ধাক্কা মেরে ওকে রেস থেকে বাইরে বের করে দিতে চাইছিল। এমনকি একটা সময় নিকোলাস আর অন্য একজন রেসার দুজন মিলে ইয়ানের গাড়িটাকে দুদিক দিয়ে চেপে ধরে, যার ফলে ও ঠিকভাবে সামনে এগোতে পারছিল না। কিন্তু ঠিক তখনই ইয়ান হঠাৎ করে আত্মবিশ্বাস ফিরে পায়, আর গেম খেলার সময় ও যেভাবে গাড়ি চালাতো এখনও ও ঠিক সেভাবেই গাড়ি চালাতে শুরু করে। এখন এই বিশেষ পদ্ধতিতে গাড়ি চালানোর পর ও খুব সহজেই নিকোলাসকে পিছনে ফেলে 4 নম্বর স্থান অধিকার করে অনেকটা সামনে এগিয়ে যায়। কিন্তু এই জিনিসটা নিকোলাসের একদমই পছন্দ হয় না। ও যেভাবেই হোক ইয়ানকে হারাতে চাইছিল, সেজন্য ও একটা টার্নের আগে জোরে গাড়ি চালিয়ে ইয়ানকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু এখানে অতিরিক্ত জোরে টার্ন নেওয়ার সময় ও নিজের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে, যার ফলে এখন ও এই রেস থেকে বাদ হয়ে যায়। এদিকে ইয়ান বহু কষ্টে নিজের 4 নম্বর স্থান নিয়ে এই রেসটা শেষ করে। এই ঘটনায় ও আর নিসান টিমের প্রত্যেকেই খুবই খুশি ছিল। এখন অবশেষে ও নিজের FIA লাইসেন্সটা পেয়ে গেছিল। এখন এই লাইসেন্সটা পাওয়ার পর ওকে জাপানের টোকিও শহরে নিসানের মেন অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওর সাথে গ্র্যান্ড টুরিসমো গেমের ডিজাইনার কাজুনোরি ইয়ামাউচির পরিচয় হয়। ওনার তৈরি এই গেমের জন্যই আজ ইয়ান নিজের রেসার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারছিল। এরপর ইয়ান অফিসিয়ালি নিসান টিমের রেসার হওয়ার জন্য একটা কন্ট্রাক্ট সাইন করে। এখন ও পাকাপাকিভাবে নিসানের একজন রেসার হয়ে উঠেছিল। এই ঘটনার কিছুদিন পর ইয়ান জার্মানির একটা রেস ট্র্যাকে প্রথমবারের জন্য টিম নিসানের হয়ে একটা রেসে অংশগ্রহণ করে। জার্মানির এই রেস ট্র্যাকটা ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর কঠিন রেস ট্র্যাক। রেস চলাকালীন এখানে মাঝে মধ্যেই বিভিন্ন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। এই রেসে ল্যাম্বরগিনি টিম থেকে নিকোলাসও অংশগ্রহণ করেছিল। এর কিছুক্ষণের মধ্যেই এই রেসটাও শুরু হয়ে যায়। এদিকে বাড়িতে ইয়ানের বাবা আর মা টিভিতে ও রেসের লাইভ টেলিকাস্ট দেখছিলেন। আজকের রেসটা শুরু হওয়ার পর থেকেই ও খুব ভালো পারফর্ম করছিল। এখন ও অনেকটা আত্মবিশ্বাস নিয়ে খুব সহজেই এক এক করে সবাইকে হারিয়ে সামনে এগোতে শুরু করে। এমনকি আজকের রেসে ও নিকোলাসকেও খুব সহজে পিছনে ফেলে দেয়। আর এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে ও সেকেন্ড পজিশনে চলে আসে। এইভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর ওর গাড়ির সামনে একটা উঁচু জায়গা চলে আসে, কিন্তু এই জায়গায় ওর গাড়ির স্পিড অনেকটাই বেশি ছিল, যার ফলে হঠাৎ করে ওর গাড়িটা হাওয়ায় উড়তে শুরু করে দেয়। আর এইভাবে কিছুক্ষণের মধ্যেই ওর গাড়িটা প্রচন্ড জোরে ছিটকে গিয়ে রেস ট্র্যাক থেকে বাইরে বেরিয়ে যায়। এখন ওর খুবই বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, যেটা দেখে স্টেডিয়ামে থাকা প্রত্যেকটা মানুষ খুবই ভয় পেয়ে যায়। এমনকি বাড়িতে ইয়ানের বাবা মা টিভিতে ওর এই অ্যাক্সিডেন্টটা দেখার পর পুরোপুরি ঘাবড়ে গেছিলেন। ওনারা প্রচন্ড কান্নায় ভেঙে পড়েন। প্রথমের দিকে যেন ওনারা কোনোভাবেই এই ব্যাপারটা বিশ্বাস করতে চাইছিলেন না। এই ঘটনার পর জ্যাক তাড়াতাড়ি করে ইয়ানের ওই অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছে যায়, আর তারপর সেখান থেকে ওকে একটা হেলিকপ্টারে করে তাড়াতাড়ি পাশের একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু সেখানে পৌঁছানোর পরেও ইয়ান পুরোপুরি অজ্ঞান হয়ে পড়েছিল, যে বিষয়টা নিয়ে বাকি সবাই খুবই চিন্তার মধ্যে ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ওর জ্ঞান ফিরে আসে, আর জ্ঞান ফেরার সাথে সাথেই ও জানতে চায় ওই অ্যাক্সিডেন্টে অন্য কারোর কোনো ক্ষতি হয়েছে কিনা। তখন ড্যানি আর জ্যাক ওকে জানায় ওই অ্যাক্সিডেন্টে একজন দর্শক মারা গেছে। আর এই কথা শুনে ইয়ান পুরোপুরিভাবে ভেঙে পড়ে। ওর হাতে একজন নিরীহ মানুষ মারা গেছে এই খবরটা জানার পর ও নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না। যদিও জ্যাক আর ড্যানি ওকে বারবার বলছিল এই ঘটনায় তোমার কোনো দোষ নেই, ওটা হলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেস ট্র্যাক, আর এর আগেও তোমার মতন এইরকম একই অ্যাক্সিডেন্ট ওখানে অনেকবার হয়েছে। কিন্তু ইয়ান এখন কারো কথাই শুনতে চাইছিল না। ও বারবার বলতে থাকে আমার হাতে একজন নিরীহ মানুষ মারা গেছে। এখন ও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে এই অবস্থায় ও কারোর সাথেই কথা বলতে চাইছিল না। এরপর আগামী বেশ কিছুদিন ও নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেয়। না ও জ্যাক কিংবা ড্যানির সঙ্গে কথা বলতো, আর না নিজের বাবা মায়ের কল রিসিভ করত। অন্যদিকে ড্যানি একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে নিসান কোম্পানির তরফ থেকে ওই মারা যাওয়া লোকটার পরিবারের কাছে ক্ষমা চায়। এরপর রেসিং কমিটি এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেট করতে শুরু করে, যাতে পরবর্তীকালে এমন ঘটনা আর কখনোই না ঘটে। এদিকে হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরেও ইয়ান নিজেকে সবসময় একটা ঘরের মধ্যে বন্দি করে রাখত। ও কখনোই কারোর সাথে কোনো রকম কথা বলতো না। কিন্তু ওকে এই অবস্থায় দেখে জ্যাকের খুবই খারাপ লাগতে শুরু করে। সেজন্য একদিন ও ইয়ানকে নিয়ে সেই রেসটাকে পৌঁছে যায় যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে জ্যাক ওকে বলে একটা সময় আমিও তোমার মতন খুব ভালো একজন রেসার ছিলাম। সেই সময় আমি নিজের কেরিয়ারে খুব ভালো কাজ করছিলাম, আর আস্তে আস্তে সমস্ত লোকজনের মধ্যেই খুবই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিলাম। কিন্তু একদিন একটা রেস চলাকালীন আমার খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টেও অন্য একজন মারা গেছিল। সেই ঘটনায় আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে তারপর থেকে আমি নিজের রেসিং কেরিয়ারটাকে পুরোপুরি ছেড়ে দেই। কিন্তু এখন আমার সবসময় মনে হয় আমি যদি সেই সময় ভয় পেয়ে নিজের রেসিং কেরিয়ারটাকে ছেড়ে না দিতাম, তাহলে আজকে হয়তো আমার জীবনটা একদমই অন্যরকম হতো। এখন আমি চাই তুমিও যেন আমার মতন সেই একই ভুল না করো। আর এই কথা বলেই ও ইয়ানকে গাড়ির চাবিটা দিয়ে বলে আগের দিন তোমার এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই এখন তুমি আবার এখান থেকেই গাড়ি চালাতে শুরু করো। এখন জ্যাকের কথা শুনে ইয়ান আবার গাড়ি চালাতে শুরু করে, আর এইভাবেই আস্তে আস্তে আবার ওর আত্মবিশ্বাস ফিরে আসে। এই ঘটনার কিছুদিন পর ড্যানি ইয়ান আর জ্যাককে জানায় তোমার ওই অ্যাক্সিডেন্টের পর রেসিং কমিশন এই পুরো ব্যাপারটা ভালো করে তদন্ত করে দেখেছে, আর সবকিছু দেখার পর ওরা জানিয়েছে এই ঘটনায় ইয়ানের কোনো দোষ ছিল না, ও পুরোপুরি নির্দোষ, তাই ও আবার রেসে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু অন্যদিকে ওই দুর্ঘটনার পর থেকে নিকোলাস চাইছে ইয়ানকে যেন পুরোপুরিভাবে রেসিং কমিশন থেকে ব্যান করে ওর লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। আর সেজন্য ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইয়ানের বিরুদ্ধে ক্যাম্পেইন চালাতে শুরু করেছে। নিকোলাসের বক্তব্য আসল রেস থেকে যেন এই সমস্ত গেমারদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। আর নিকোলাসকে দেখার পর এখন আরো অনেক রেসিং টিম এই বিষয়টাকে সমর্থন করতে শুরু করেছে। এখন আস্তে আস্তে ওরা সবাই মিলে আমাদের বিরুদ্ধে কেস করছে। আর এই রকমটা চলতে থাকলে হয়তো নিসান কোম্পানি বদনাম এড়ানোর ভয়ে আমাদের এই প্রজেক্টটাকে বন্ধ করে দেবে। এখন ড্যানি বলে এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমাদের কাছে একটাই উপায় আছে, আর সেটা হলো আমাদেরকে লামান্স রেসে অংশগ্রহণ করতে হবে। লামান্স হলো এই পৃথিবীর সবচেয়ে কঠিন রেসের মধ্যে থেকে একটা। এই রেসটা একটানা 24 ঘন্টা ধরে চলে। এখানে প্রত্যেকটা টিম থেকে 3 জন ড্রাইভার একটা করে গাড়ি নিয়ে রেসে অংশগ্রহণ করে, আর ওই 3 জন ড্রাইভার একের পর এক বদল করে করে একটানা 24 ঘন্টা ধরে ওই গাড়িটা চালায়। এখন আমরা যদি ওই লামান্স রেসে তৃতীয় স্থানও অধিকার করতে পারি, তাহলে পুরো পৃথিবী জুড়েই আমাদের সম্মান অনেকটা বেড়ে যাবে, আর তখন কেউই আমাদেরকে কোনো রেস থেকে ব্যান করতে পারবে না। এটা শুনে জ্যাক একটু অবাক হয়ে বলে তাহলে ওই রেসে আমাদের বাকি দুজন ড্রাইভার কে হবে? ড্যানি বলে ওরা দুজন হলো ম্যাটি আর অ্যান্টোনিও। আসলে এরা দুজনও গেমার ছিল। এরাও ইয়ানের সাথে ওই জিটি একাডেমিতে ট্রেনিং নিয়েছিল, আর ইয়ান এদের দুজনকে হারিয়েই আজ এই জায়গায় পৌঁছেছে। ড্যানি বলে ইয়ান ওখান থেকে বেরিয়ে আসার পর এরা দুজন এখনো অবধি জিটি একাডেমিতে ট্রেনিং নিচ্ছে। এখন সবকিছু শোনার পর জ্যাক বলে এই রেসটা খুবই ভয়ঙ্কর। এখানে প্রত্যেকটা ড্রাইভারকে তার শারীরিক এবং মানসিক সব রকম শক্তির পরীক্ষা দিতে হয়। এই রেসেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আমি এখান থেকেই হার মেনেছিলাম। তবে আমার বিশ্বাস তুমি এই কাজটা করতে পারবে। এখন জ্যাকের কথা শোনার পর ইয়ান এই রেসে অংশগ্রহণ করার জন্য রাজি হয়ে যায়। এর কিছুদিন পর ওখানে ম্যাটি আর অ্যান্টোনিওকেও নিয়ে আসা হয়, আর সেই একই সাথে লামান্স রেসে অংশগ্রহণ করার জন্য ওদেরকে নিসান কোম্পানির তরফ থেকে একটা নতুন গাড়ি দেওয়া হয়। এই গাড়িটা ওদের আগের গাড়ির থেকে অনেকটা হালকা আর আরো বেশি শক্তিশালী ছিল। এর কিছুদিন পর 24 ঘন্টা ব্যাপী সেই লামান্স রেসটা শুরু হয়ে যায়।
এই রেসটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক বড় বড় মানুষ এখানে ভিড় করেছিল। এই রেসটা নিয়ে সমস্ত লোকজনের মধ্যেই উত্তেজনা অনেক বেশি ছিল। এদিকে রেস শুরু হওয়ার আগে ইয়ানের সাথে ওর বাবা দেখা করতে আসে। এখানে এত মাস পর হঠাৎ করে নিজের বাবাকে দেখে ও খুবই অবাক হয়ে গেছিল। এখন ও তাড়াতাড়ি করে ওর বাবাকে জড়িয়ে ধরে, আর ওর বাবা কাঁদতে কাঁদতে ওকে বলে, আমি কখনোই তোমাকে সাপোর্ট করিনি, তোমার স্বপ্নটাকে বোঝার চেষ্টা করিনি, কিন্তু আজ তুমি একা একা লড়াই করেই নিজের স্বপ্নটা পূরণ করেছো। তোমার জন্য আমি খুবই খুশি আর খুবই গর্বিত। আর এই কথাটা বলতে বলতেই উনি প্রচন্ড কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনার কিছুক্ষণ পর দুপুর ঠিক 3টের সময় ওদের রেসটা শুরু হয়ে যায়। এখন থেকে ঠিক 24 ঘন্টা পর, অর্থাৎ পরের দিন দুপুর 3টের সময় এই রেসটা শেষ হবে। এখন এই রেসটা শুরু হওয়ার সাথে সাথেই ইয়ান খুবই ভালো পারফর্ম করছিল। আসলে এই রেস ট্র্যাকে ও বিগত বহু বছর ধরে ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলেছে, তাই এখানে গাড়ি চালাতে ওর কোনো সমস্যা হচ্ছিল না। এখন ও খুবই অল্প সময়ের মধ্যে সবাইকে পিছনে ফেলে অনেকটা সামনে এগিয়ে যায়। কিন্তু একটা সময় ওর সামনে দুটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে সেগুলোতে আগুন লেগে যায়। যদিও এই ঘটনায় ওই দুটো গাড়ির ড্রাইভারই পুরোপুরি সুরক্ষিত ছিল, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা দেখার পর ইয়ান হঠাৎ করেই নিজের পুরো আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। এটা দেখে ওর নিজের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, যার ফলে ও খুবই ভয় পেয়ে গেছিল। এখন ও ঠিকভাবে গাড়ি চালাতে পারছিল না, সেজন্য ও নিজের গাড়ির গতি অনেকটা কমিয়ে দেয়। আর এই সুযোগে বাকি রেসাররা ওকে ওভারটেক করে সামনে এগিয়ে যেতে শুরু করে। এখন ও আস্তে আস্তে 5 নম্বর পজিশন থেকে 13 নম্বর পজিশনেরও অনেকটা পিছনে চলে যায়। এসব কিছু দেখে জ্যাক পিট স্টপ থেকে একটা কার রেডিওর সাহায্যে ইয়ানের সাথে কথা বলে ওকে আবার রেসে কনসেন্ট্রেট করতে বলছিল, কিন্তু ইয়ানের সামনে বারবার ওর অ্যাক্সিডেন্টের দৃশ্যগুলো ভেসে আসছিল, যে কারণে ও ঠিকভাবে গাড়ি চালাতে পারছিল না। এইভাবে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর জ্যাকের মাথায় একটা আইডিয়া আসে। প্রত্যেকবার রেস শুরু করার আগে ইয়ান কিছু বিশেষ বিশেষ গান শুনত। এই গানগুলো শুনলে ওর মন খুবই শান্ত হয়ে যেত। এখন জ্যাক রেডিওর সাহায্যে ইয়ানকে সেই গানগুলোই শোনাতে শুরু করে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই ও পুরোপুরিভাবে নিজের আত্মবিশ্বাস ফিরে পায়। আর এরপর ও আবার আগের মতন ভালোভাবে গাড়ি চালাতে শুরু করে। এখন ও আস্তে আস্তে বেশ কিছু গাড়ি অতিক্রম করে 12 নম্বর পজিশনে চলে আসে। এরপর প্রতি 3 ঘন্টা পর পর ও ম্যাটি আর অ্যান্টোনিওর সাথে নিজের ড্রাইভিং শিফট এক্সচেঞ্জ করতে থাকে। এখন নিসান টিমের এই 3জন ড্রাইভারই খুব ভালো পারফর্ম করছিল। এইভাবে আস্তে আস্তে এই রেসের 9 ঘন্টা কেটে যায়, আর এখন ওরা 9 নম্বর পজিশনে চলে এসেছিল। আস্তে আস্তে 16 ঘন্টা পর ওরা 4 নম্বর পজিশনে চলে আসে। এরপর আগামী বেশ কিছু ঘন্টা ওরা এই পজিশনেই থাকে। এইভাবে রেসের 19 ঘন্টা কেটে যাওয়ার পর অ্যান্টোনিও গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই খুবই অসুস্থ হয়ে পড়ে। সেজন্য এখন ইয়ানকে নির্দিষ্ট সময়ের আগেই গাড়ি চালাতে হয়। এখন এই রেসের আর 5 ঘন্টা বাকি ছিল, আর ইয়ানকে একটানা এই 5 ঘন্টা ধরেই গাড়ি চালাতে হবে। এসব কিছুর মধ্যে যখন ওদের গাড়ির চাকা বদলানো হচ্ছিল, তখনই ওদের একজন মেকানিকের হাত থেকে ওদের চাকার একটা স্ক্রু খুলে হারিয়ে যায়। এখন ওই পার্টসটাকে খুঁজে গাড়িতে লাগাতে লাগাতে ওদের অনেকটা সময় লেগে যায়, যার ফলে ওরা 4 নম্বর থেকে সরাসরি 9 নম্বর পজিশনে পৌঁছে যায়। এখন এই জায়গা থেকে ওদের আগের পজিশনে ফিরে যাওয়া অনেকটা কঠিন ব্যাপার ছিল, কিন্তু তখনই ইয়ানের মনে পড়ে যায় এই ট্র্যাকে ভিডিও গেম খেলার সময় ও বেশ কিছু বিশেষ ট্রিক ব্যবহার করত। এখন ও নিজের ভিডিও গেমের সেই সমস্ত ট্রিক আর স্পেশাল টেকনিক ব্যবহার করেই আবার খুব সহজে সবাইকে হারিয়ে সামনে এগোতে শুরু করে। এইভাবে খুবই অল্প সময়ের মধ্যে ও আবার 4 নম্বর পজিশনে চলে আসে। এখন ওর সামনে ছিল ল্যাম্বরগিনি টিমের নিকোলাস, আর এটাই ছিল ওদের রেসের লাস্ট ল্যাপ। আর কিছুক্ষণের মধ্যেই ওদের রেসটা শেষ হয়ে যাবে। এখন নিকোলাস আর ইয়ান পাশাপাশি যেতে শুরু করে। আরও একবার ওদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইয়ান একটুর জন্য নিকোলাসকে হারিয়ে ওই রেসে 3 নম্বর স্থান অধিকার করে নেয়। এখন এই কাজটা করে ইয়ান আর তার টিম পুরো পৃথিবী জুড়ে একটা ইতিহাস তৈরি করে ফেলে। ওরা হলো পৃথিবীর প্রথম ভিডিও গেম প্লেয়ার যারা লামান্স রেস জিতেছিল। এখন নিসান টিমের প্রত্যেকটা সদস্য প্রচন্ড আনন্দ করতে শুরু করে, আর স্টেডিয়ামে থাকা প্রত্যেকটা দর্শক ওদেরকে অভিনন্দন জানাতে থাকে। এরপর সবশেষে আমাদেরকে ইয়ানের বেশ কিছু আসল ছবি দেখানো হয়। ওই লামান্স রেসটা জেতার পর এখনো অবধি ও 200টারও বেশি রেসে অংশগ্রহণ করেছে, আর এই সিনেমায় আসল ইয়ানই নিজের সমস্ত স্টান্ট পারফর্ম করেছে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।